নমস্কার স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, স্মার্ট টেকনিক প্রো এডুকেশন ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম স্যার। বলুন। তো গতকাল স্যার চুক্তিভিত্তিক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী যৌথ মঞ্চের উদ্যোগে আপনারা বিকাশ ভবনে যে ডেপুটেশন দিলেন, সেই জায়গা থেকে কি আপডেট আসলো এবং আপনারা কি পদক্ষেপ নিলেন, একটু যদি আপডেট কি বলেন। দেখুন, বলার আর কি আছে, আমরা গতকাল প্রায় 20,000-এর মতো লোক জমায়েত হয়েছিলাম, বঞ্চিত শিক্ষক প্রশিক্ষক এবং চুক্তিভিত্তিক কর্মচারী যারা রয়েছে শিক্ষা দপ্তরের আন্ডারে, হ্যাঁ হ্যাঁ। তারা সবাই একত্রিত হয়েছিলাম এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন দেব বলেছিলাম, কিন্তু তিনি ছিলেন না। তার পার্সোনাল সেক্রেটারির কাছে আমরা আমাদের ডেপুটেশন জমা দিয়েছি। তারপরে আমরা বিভিন্ন সেই জমায়েতে আমরা দীর্ঘক্ষণ আমরা সেখানে অবস্থানে ছিলাম হ্যাঁ। এবং তারপরে আমরা আপাতত চলে আসি এবং সরকারকে আমরা ডেডলাইন দিয়েছি আগামী 7 দিনের মধ্যে যদি আমাদের যে দাবি, সেই দাবি যদি পূরণ করা না হয় তাহলে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা ঘোষণা করব। আচ্ছা স্যার, আইসিটি কম্পিউটার শিক্ষকদের তো বেতন বৃদ্ধি হলো এবং আপনার অঙ্গনারী আশা কর্মীদেরও দিদি বেতন বৃদ্ধি করলেন, কিন্তু যেখানে পার্শ্ব শিক্ষকরা আজকের 18 বছর এই যন্ত্রণায় বঞ্চিত রয়েছে, আজও পর্যন্ত সুরাও করছেন না। একদমই তাই। আসলে সরকারের সদিচ্ছার অভাব। হ্যাঁ, সরকার চায় না শিক্ষা ব্যবস্থাটা বেঁচে থাকুক, শিক্ষা ব্যবস্থাটা চলুক। সরকারি শিক্ষা ব্যবস্থা তুলে নেওয়ার বা বন্ধ করে দেওয়ার এটা একটা চক্রান্ত এবং আপনারা দেখতে পাচ্ছেন সরকারের নীতির কারণে একটার পর একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ। বিভিন্ন স্কুলগুলোতে নিয়োগ নেই, প্রচুর শিক্ষকের অভাব। তা সত্ত্বেও সরকার নিয়োগ করছে না বা মানে একদম উদ্দেশ্যমনোনীত ভাবে নিয়োগগুলোকে আটকে রেখেছে, নিয়োগগুলোকে বন্ধ করে রেখেছে। আমরা এর বিরুদ্ধে লাগাতার লড়াইয়ের মধ্যে ছিলাম, আছি। আগামী দিনে আরো বৃহত্তর লড়াইয়ের জন্য সরকারকে প্রস্তুত থাকার জন্য আমি আহ্বান করছি। হ্যাঁ। তো স্যার, সামনে তো নির্বাচন স্যার, এই আপনারা নির্বাচন যে আসবে, হ্যাঁ নির্বাচন যাবে, নির্বাচন তো আর সারা বছর থাকবে না। তারপরে দেখা হবে, কলকাতার রাজপথে আবার দেখা হবে। বিভিন্ন স্কুলগুলোতে আমরা আমাদের মতো পদক্ষেপ নেব এবং স্কুলগুলো যাতে মানে আমরা আমাদের দাবি যদি আদায় না করে সেক্ষেত্রে স্কুলগুলোতে যে ব্যবস্থা নেওয়া সেগুলো আমরা নেব। আমরা মোট কথা সকল ঐক্যবদ্ধ, বঞ্চিত সমস্ত সেক্টরগুলো, শিক্ষক যে সমাজ, কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক শিক্ষক যারা রয়েছে, যারা বঞ্চিত, তারা সকলে আজকে একত্রিত এবং জোটবদ্ধ হয়েছে। হ্যাঁ, আর আমরা খুব তাড়াতাড়ি আবার যদি সরকার আমাদের কথায় কর্ণপাত না করে আবার নতুন পদক্ষেপ নেব। তো স্যার, এখানে আরেকটা প্রশ্ন আপনার কাছ থেকে আমি উত্তর নিতে চাইছি, যেখানে বলতে চাইছেন অনেক শিক্ষক পার্শ্ব শিক্ষক, যেখানে কোর্ট বলছে আপনার পার্শ্ব শিক্ষকরা সংখ্যায় অনেক, যার জন্য পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করা যাচ্ছে না, সেই জায়গায় গ্রুপ ডি গ্রুপ সি অনেকটাই কম। সেই জায়গা থেকে আপনারা যৌথভাবে সকল বঞ্চিত শিক্ষকদের নিয়ে যে আন্দোলন করছেন বেতন বঞ্চনা দূরকরণের জন্য, সেই জায়গা থেকে আপনি কি বলবেন স্যার? দেখুন, পশ্চিমবঙ্গ থেকে অনেক বেশি পিছিয়ে পড়া রাজ্য কিন্তু ভারতবর্ষে আছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য রাজ্য, সেটা হচ্ছে বিহার। সেই বিহার যদি একসঙ্গে এট এ টাইম যদি 4 লক্ষ লোককে পার্মানেন্ট করে দিতে পারে এবং সেখানকার স্থায়ী শিক্ষকদের সমান বেতনমান দিতে পারে, তাহলে পশ্চিমবঙ্গ সরকার কেন অর্থনৈতিক দিক থেকে অনেক ভালো জায়গা থেকেও কেন 1 লক্ষ লোকের জন্য পারবে না? কেন তার শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটাকে তিনি এইভাবে ভেঙে দেবেন? আর আমাদের যে বেতনমান, সেই বেতনমানটা কিন্তু শুধুমাত্র রাজ্য সরকারকে দিতে হয় না। রাজ্য সরকার যে টাকা দেবে তার 60% টাকা, মানে বেশিরভাগ অংশটাই কেন্দ্রীয় সরকার দেবে। অতএব এটা দেওয়াটা কোনো অসুবিধাজনক কিছু নয়, শুধুমাত্র সরকারের সদিচ্ছার অভাব। তবে এখানে একটা কথা বলবো স্যার, আপনারা লাগাতার আপনাদের বঞ্চনার জন্য লড়াই চালিয়ে যান, কোনোভাবেই আর পিছুপা হবেন না, তার কারণ দীর্ঘদিন আপনারা চুপ ছিলেন। দেখুন, চুপ থাকার বেশ কিছু কারণ আছে। কারণ আমাদের যে সরকারপন্থী সংগঠন রয়েছে, আপনারা জানেন যে যখনই আমরা কোনো কর্মসূচিতে নামবো তখনই তাদের একটা করে ফাইল থাকে এবং সেই ফাইল কিন্তু আজ পর্যন্ত কোনোদিন প্রসব করাতে পারেননি তারা। আবারও দেখছেন যে আমরা যখনই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি, যখন রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষকরা বেতন বৃদ্ধির অভাবে মানে মৃতপ্রায় অবস্থায় রয়েছে, জীবন সংগ্রামের সঙ্গে তারা আর মানিয়ে চলতে পারছেন না, ঠিক সেরকম টাইমে যখন আমরা নামতে যাব তখনই সরকারপন্থী সংগঠন এ ফাইল আছে সে ফাইল আছে বলে আমাদেরকে চুপ করিয়ে দেওয়া হয়। সাধারণ পার্শ্ব শিক্ষকদের তাদের মনোভাবকে ডাইভার্ট করে দেওয়া হয়। এরকম একটা চক্রান্ত প্রতিনিয়ত করে যাচ্ছে। ঠিক সেটার মোকাবেলা করতে গিয়েই আমরা দীর্ঘদিন রাস্তায় নামতে পারিনি, লড়াই আন্দোলনে নামতে পারিনি।
কিন্তু যখন দেখা গেল যে এই বাজেটে সমস্ত সেক্টরের কথা ভাবলেও হ্যাঁ। শুধুমাত্র পার্শ্ব শিক্ষক সহ এই বঞ্চিত শিক্ষকদের কথা গভর্নমেন্ট ভাবলো না, তখন আমরা এক প্রকার বাধ্য হয়ে কিন্তু আবারও লড়াইয়ের ময়দানে, আবারও রাজপথে আমরা নামতে বাধ্য হয়েছি। কিন্তু এই যে লড়াই, এখানে আরো একটা প্রশ্ন সোশ্যাল মিডিয়া আপনি অবশ্যই দেখেছেন, যেখানে বলছেন যে নির্বাচনের আগে আপনাদের এই আন্দোলন হয়তো দিদি কিছু করতেন, বেতন বৃদ্ধির কথা ভাবতেন, কিন্তু আপনাদের এই আন্দোলনের জন্য হয়তো সেটা ভাববেন না, সেটা সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকেও জানা যাচ্ছে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, এগুলো ভাঁওতাবাজি কথাবার্তা ছাড়া আর কিছুই নয়। যদি আমার এখানে দুটো প্রশ্ন রয়েছে, যে আমরা যদি সরকারের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্তকে আটকে দিতে পারি, তাহলে পরে সরকারপন্থী সংগঠন থেকে কি করবে? তাদের থাকার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে, আমরা প্যারা টিচাররা বিশেষ করে টানা 2 বছর কোনো আন্দোলনে নামিনি, আমরা সম্পূর্ণ নীরব ছিলাম। সেই 2 বছর এই সরকারপন্থী সংগঠন যারা স্বঘোষিত নেতা হিসেবে পরিচিত সাধারণ মানুষের কাছে, তাদের ভূমিকাটা কি ছিল? তারা এতদিন পারেনি কেন? আজ বাদে কাল যে কোনো সময় ভোট ঘোষণা হয়ে যেতে পারে, আর এখন তারা এই সমস্ত কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের কোনো যোগ্যতা নেই, কোনো রাইট নেই এই ধরনের কথা বলার, কারণ তারা অলরেডি তারা ব্যর্থ, সেটা তাদের স্বীকার করে নেওয়া উচিত। এবং তাদের উচিত অবিলম্বে আমরা যে কর্মসূচিগুলো নিচ্ছি সেই কর্মসূচিতে তাদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা। ওকে, ধন্যবাদ স্যার, ভালো থাকবেন স্যার। নিশ্চয়ই, ধন্যবাদ। আপনি ভালো থাকবেন।